এর আগে আমরা আমাদের দৈনন্দিন জীবনে হিটিংয়ের যে বিভিন্ন ধরনের ইউজগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। সেখানে ইলেকট্রিক হিটিংকে আমরা কেন প্রেফার করি সেটা নিয়ে ডিসকাস করা হয়েছিল, মানে ইলেকট্রিক হিটিংয়ের যে অ্যাডভান্টেজগুলো সেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছিল। হিট ট্রান্সফারের যে বিভিন্ন মেথডগুলো আছে, মানে কন্ডাকশান, কনভেকশন, রেডিয়েশন, সেই প্রসিডিওরগুলো নিয়ে ডিসকাস করা হয়েছিল। ইলেকট্রিক হিটিংয়ের যে বিভিন্ন ভাগগুলো আছে, সে মানে তার যে ক্লাসিফিকেশান, সেগুলো নিয়ে ডিসকাশন হয়েছিল। তার ভেতরে আমরা রেজিস্ট্যান্স হিটিং, মানে ডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং, ইনডিরেক্ট রেজিস্ট্যান্স হিটিং, এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। ডাইইলেকট্রিক হিটিং, সেটা নিয়ে ডিসকাশন হয়েছিল। আজকে আমরা আর্ক হিটিং নিয়ে ডিসকাশন করব। এই লেকচারে আর্ক হিটিংয়ের বেসিক অপারেটিং প্রিন্সিপাল নিয়ে ডিসকাশন হবে। এখানে আর্ক হিটিংয়ের জন্য যে বিভিন্ন ফার্নেসগুলো ইউজ করা হয় তাদের কনস্ট্রাকশানগুলো নিয়ে এখানে ডিসকাশন হবে না। যেটা ডিসকাশন হবে সেটা হচ্ছে আর্ক হিটিংকে, মানে আর্ক হিটিংয়ের যে বেসিক অপারেটিং প্রিন্সিপাল, সেটাকে কাজে লাগিয়ে আমরা কি করছি, কোথায় ইউজ হয়, টেম্পারেচার কী ধরনের থাকে, সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। আর্ক হিটিংয়ের জন্য যে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয় তার রিকোয়ারমেন্ট কী সেটা নিয়ে ডিসকাশন হবে। আর্ক হিটিংয়ে আমরা যে হিট ট্রান্সফার করছি, তো সেখানে কতটা ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার হবে বা ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার করার কন্ডিশান আমরা এখানে ডিরাইভ করব। সে সময় পাওয়ার ফ্যাক্টর কীরকম থাকে সেই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করব, তার এক্সপ্রেশন ডিরাইভ করব। তো এখানে যে টপিকটা আছে আর্ক হিটিং, তো তার ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আর্ক বলে একটা কথা আছে। তো ফার্স্টে আমরা এই আর্ক জিনিসটা কি সেটা একটু সংক্ষেপে বুঝে নেব। আর্ক এর আগে তোমরা অনেকবার অনেক জায়গায় পড়ে এসেছো, বাট যেহেতু এই সাবজেক্টের জন্য এটা ফার্স্ট টাইম আসছে, তো তার জন্য আমি এটাকে সংক্ষেপে বোঝাচ্ছি। তো দেখো, যার জন্য আমি এখানে একটা স্লাইড রেখেছি, ফরমেশন অফ আর্ক। তো এখানে দুটো ইলেকট্রোড আমি দেখিয়েছি। ধরে নাও এটা হচ্ছে এ ইলেকট্রোড আর এটা হচ্ছে বি ইলেকট্রোড। বোঝার সুবিধার জন্য দুটোকে দুই রকমের কালার দিয়ে ড্র করা আছে। এবার এই যে দুটো ইলেকট্রোডের কথা বলছি, এ ইলেকট্রোড আর বি ইলেকট্রোড, এদের মাঝখানে যে গ্যাপটা আছে, মানে এই গ্যাপটার কথা বলছি, এই যে গ্যাপটা আছে এখানে ধরে নাও নর্মাল এয়ার আছে, অ্যাটমসফেরিক এয়ার আছে। এবারে আমি করছি কি, এ আর বি ইলেকট্রোডের অ্যাক্রসে একটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, মানে বলতে পারো এখানে আমি একটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি। অ্যান্ড এই যে ভোল্টেজটার কথা বলছি, এই ভোল্টেজটা হচ্ছে গিয়ে যথেষ্ট হাই ভোল্টেজ। যদি আমরা সাফিসিয়েন্ট হাই অ্যামাউন্ট অফ ভোল্টেজ এ আর বি ইলেকট্রোডের অ্যাক্রসে সাপ্লাই দিই, তাহলে কি হবে, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপে যে এয়ার আছে সেই এয়ারের ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হবে মানে দেখো, এ আর বি ইলেকট্রোডের মাঝে এই যে গ্যাপটা আছে, এখানে তো কি বলছি এয়ার আছে, এক মিনিট, এখানে আছে, এই জায়গাটায় আছে কি এয়ার। এবার যখনই আমি সাফিসিয়েন্ট হাই ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি তখন বলছি ওই গ্যাপটায় এয়ারের ব্রেকডাউন হচ্ছে। এবার এই ব্রেকডাউনের মানেটা কি, দেখো, নর্মাল অবস্থায় এয়ারের যে অ্যাটম বা মলিকিউলগুলো আছে সেগুলো হচ্ছে নিউট্রাল অ্যাটম। কিন্তু যখনই আমরা সাফিসিয়েন্ট হাই ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, মানে এর অ্যাক্রসে তো একটা হাই ভোল্টেজ আমরা তখন পাবো। তো ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি মানে কি, একটা ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই করছি আমরা এখানটায়। তো ইলেকট্রিক ফিল্ডের অ্যামাউন্ট যদি খুব, মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি যথেষ্ট বেশি হয়, তখন কি হবে, কোনো অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, মানে একটা অ্যাটমের কথা ভাবো, অ্যাটমের মধ্যে মাঝখানে বা সেন্টারে থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো রোটেট করছে। এবার ওই অ্যাটমের সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন কি হবে, ইলেকট্রিক ফিল্ডের যে এনার্জি সেটা গেন করবে, অ্যান্ড ওই সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে।
তো তাতে কি হবে, যখন একটা নিউট্রাল অ্যাটম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায় তখন সেটা কি হবে, চার্জ পার্টিকেলে পরিণত হবে। মানে ধরো একটা নিউট্রাল অ্যাটম ছিল, সেখান থেকে যখনই একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে কি কি তৈরি হলো, একটা ইলেকট্রন পেলাম, ইলেকট্রন নিজে একটা চার্জ পার্টিকেল, আর যে অ্যাটম থেকে ইলেকট্রনটা বেরিয়ে গেল সেই অ্যাটমটা কিন্তু এখন একটা পজিটিভ চার্জ পার্টিকেলে পরিণত হলো। তাহলে আলটিমেটলি টোটাল জিনিসটাকে যদি আমি সাম আপ করে বলি যে এখানে এ আর বি দুটো ইলেকট্রোড আছে, এদের অ্যাক্রসে যখন আমি একটা সাফিসিয়েন্ট হাই ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি তখন এই যে মাঝখানে গ্যাপটা আছে এই গ্যাপে হচ্ছে কি যে এয়ার আছে সেই এয়ারটার ব্রেকডাউন হচ্ছে। ব্রেকডাউন হচ্ছে মানে একদম সহজ কথায় সেখানে চার্জ পার্টিকেল তৈরি হচ্ছে। যখনই চার্জ পার্টিকেল তৈরি হবে তখন কি হবে একটু দেখে নেওয়া যাক। যখনই চার্জ পার্টিকেল তৈরি হচ্ছে তখন এখানে কি হবে, স্পার্কিং তৈরি হবে। এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে স্পার্কিং স্টার্ট হবে। যখনই স্পার্কিং স্টার্ট হবে, আর যেহেতু এখানটায় চার্জ পার্টিকেল আছে তার মানে স্পার্কিংয়ের থ্রুতে কারেন্ট ফ্লো হবে এ থেকে বি এর দিকে বা বি থেকে এ এর দিকে। তো এই যে স্পার্কিংটা তৈরি হচ্ছে এ আর বি এর মধ্যে, এই যে ইলেকট্রোড দুটোর মধ্যে, এটাকেই আমরা কি বলছি, আর্ক। আর এই আর্ক হচ্ছে তাহলে বেসিক্যালি একটা শর্ট সার্কিট পাথ যার রেজিস্ট্যান্সের ভ্যালু খুবই কম, যার জন্য সেখান দিয়ে হাই কারেন্ট ফ্লো করে। তাহলে আমি টোটাল জিনিসটাকে যদি সাম আপ করে বলতে চাই কি বলতে পারবো, যে ধরে নাও দুটো ইলেকট্রোড আছে এ আর বি, এ আর বি ইলেকট্রোডের অ্যাক্রসে যদি আমরা সাফিসিয়েন্ট হাই ভোল্টেজ সাপ্লাই দিই তাহলে এই যে গ্যাপটা আছে এই গ্যাপে যে এয়ার আছে সেই এয়ারের ব্রেকডাউন হবে। ব্রেকডাউন মানে বেসিক্যালি সেখানে চার্জ পার্টিকেল তৈরি হবে। তো যখনই চার্জ পার্টিকেল তৈরি হবে তখন এ আর বি এর মধ্যে কি হবে, এখানটায় আর্ক তৈরি হবে, মানে এখানে স্পার্কিং তৈরি হবে যেটাকে বলছি আর্ক। আর আর্ক মানে কি, একটা শর্ট সার্কিট পাথ, আর শর্ট সার্কিট মানে তো বুঝতেই পারছো তার রেজিস্ট্যান্স খুব কম, তো তার জন্য এ থেকে বি এর দিকে বা বি থেকে এ এর দিকে হাই কারেন্ট ফ্লো হবে। তাহলে এইভাবে কিন্তু দুটো ইলেকট্রোডের মধ্যে আর্ক তৈরি হতে পারে যদি আমরা সাফিসিয়েন্ট ভোল্টেজ অ্যাপ্লাই করি। এখানে একটা জিনিস বলে রাখি, ধরো এ আর বি এর মধ্যে কি বলে আর্ক তৈরি করার জন্য যে ভোল্টেজটা দরকার সেটা হচ্ছে গিয়ে 1000 ভোল্ট। মানে 1000 ভোল্ট যদি আমি সাপ্লাই দিই, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে নাও এটা, যদি আমরা 1000 ভোল্ট সাপ্লাই দিই তবে গিয়ে এ আর বি এর মাঝখানে যে গ্যাপটা আছে সেখানে এয়ারের ব্রেকডাউন হবে, তবে গিয়ে আর্ক তৈরি হবে। তার মানে তুমি যদি সাপোজ 700 ভোল্ট সাপ্লাই দাও তাহলে কিন্তু আর্কটা তৈরি হবে না, বা 600 ভোল্ট যদি সাপ্লাই দাও তাহলে কিন্তু আর্ক তৈরি হবে না। এবার তুমি ধরো 1000 ভোল্ট সাপ্লাই দিয়ে দিলে সাথে সাথে কি হবে, এখানে আর্ক তৈরি হবে। একবার যদি আর্ক তৈরি হয়ে যায় তারপরে তুমি যদি এই ভোল্টেজকে কমিয়ে সাপোজ 600 ভোল্ট করে দিলে বা 700 ভোল্ট করে দিলে তখনও কিন্তু আর্কটা থেকেই যাবে। কথাটা আশা করি বুঝতে পারলে। আমি আরেকবার রিপিট করছি, যে দেখা যাচ্ছে কি এ আর বি এর মধ্যে এয়ারের ব্রেকডাউন ঘটিয়ে মানে আর্ক তৈরি করতে মিনিমাম ভোল্টেজ হচ্ছে গিয়ে 1000 ভোল্ট। 1000 ভোল্টের থেকে তুমি যদি কম ভোল্টেজ সাপ্লাই দাও তাহলে কিন্তু এখানে আর্ক তৈরি হবে না। মানে 600 ভোল্ট বা 700 ভোল্ট সাপ্লাই দিচ্ছ তাহলে কিন্তু সেখানে আর্ক তৈরি হবে না, তোমাকে মিনিমাম 1000 ভোল্ট সাপ্লাই দিতেই হবে। বাট এবার ধরো তুমি 1000 ভোল্ট সাপ্লাই দিলে সাথে সাথে এখানে আর্ক তৈরি হয়ে গেল। এইবার যদি সাপ্লাই ভোল্টেজকে কমিয়ে তুমি 1000 ভোল্টের নিচে নামিয়ে দাও তাতেও কিন্তু আর্কটা থাকবে। মানে আর্ক তৈরি করার জন্য মিনিমাম 1000 ভোল্ট তোমাকে সাপ্লাই দিতেই হচ্ছে এখানটায়। বাট আর্ক একবার যদি তৈরি হয়ে যায় তাহলে যদি তো মানে তারপরে তুমি যদি ভোল্টেজকে কমিয়ে 1000 ভোল্টের কমে নিয়ে চলে আসো তখনও কিন্তু আর্কটা থেকেই যাবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে।
তার কারণ হচ্ছে কি এটাই, 1000 ভোল্টের থেকে কম ভোল্টেজ সাপ্লাই দিলে তো এখানে ব্রেকডাউনের কোনো কোশ্চেন নেই। তার জন্য যখন তুমি প্রথমে ব্রেকডাউন করতে চাইছো মিনিমাম তোমাকে 1000 ভোল্ট সাপ্লাই দিতেই হবে। এবার একবার যখন 1000 ভোল্ট সাপ্লাই দিচ্ছ, তার জন্য ব্রেকডাউন যখন হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে চার্জ পার্টিকেল অলরেডি আছে। এবার তুমি 1000 ভোল্টের থেকে কম ভোল্ট সাপ্লাই মানে ভোল্টেজটাকে কমিয়ে 1000 ভোল্টের নিচে নামিয়ে দাও না কেন, চার্জ পার্টিকেল তো এখানটায় আমার থেকেই যাচ্ছে অলরেডি। যার জন্য কি আমার যে শর্ট সার্কিট পাথ বা স্পার্কিং বা আর্ক যেটাই বলো না কেন সেটা এক্সিস্ট করছে। তাহলে এটা গেল একটা প্রসিডিওর, এইভাবে আমরা দুটো ইলেকট্রোডের মধ্যে আর্ক তৈরি করতে পারি। আরও একটা প্রসিডিওর আছে, সেটা এখানটায় দেখানো আছে, দেখো। যে ধরো এখানে দুটো ইলেকট্রোড, এ ইলেকট্রোড আর বি ইলেকট্রোড দুটোকে একসঙ্গে কানেক্ট করে রাখা আছে। আর ধরে নিচ্ছি আমি যে এর মধ্যে দিয়ে যথেষ্ট হাই কারেন্ট ফ্লো হচ্ছে। এবার এই অবস্থায় যদি এ আর বিকে সামান্য দূরে সরিয়ে দাও, মানে ধরো ইনিশিয়ালি এ আর বিকে এভাবে রাখা আছে কানেক্ট করে, ওদের মধ্যে দিয়ে হাই কারেন্ট ফ্লো হচ্ছে। এই অবস্থায় এ আর বিকে যদি একে অপরের থেকে সামান্য দূরে সরিয়ে দাও, মানে সাপোজ ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সামান্য দূরে সরিয়ে দিয়েছো তুমি এখন, তাহলেও কিন্তু এখানে আর্ক তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে একটা বিশেষ সুবিধা হলো গিয়ে, প্রথমে আমরা যেরকম দেখেছিলাম এখানটায় আর্কটাকে তৈরি করার জন্য যথেষ্ট হাই ভোল্টেজ সাপ্লাই দিতে হচ্ছিল, তবে কি আর্ক তৈরি হচ্ছিল। এখানে যে সাপ্লাই ভোল্টেজ, আর্ক তৈরি করার জন্য যে সাপ্লাই ভোল্টেজ, সেটা তুলনামূলক অনেক কম। তাহলে আমরা আর্ক তৈরি করার দুটো প্রসিডিওর দেখলাম। একটা প্রসিডিওরে কি দেখলাম, যে দুটো ইলেকট্রোডের মধ্যে কিছুটা গ্যাপ আছে, আমি বাইরের থেকে একটা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি ওই ইলেকট্রোড দুটোর অ্যাক্রসে। সাপ্লাই ভোল্টেজ যদি ইয়ারের ব্রেকডাউন ভোল্টেজের থেকে সাফিসিয়েন্ট বেশি হয়, তাহলে কি হবে, ওইখানে আর্ক তৈরি হবে, ইলেকট্রোড দুটোর মাঝে আর্ক তৈরি হবে। এটা একটা প্রসিডিওর, বাট এখানে আমাকে যথেষ্ট হাই ভোল্টেজ সাপ্লাই দিতে হচ্ছে, তবে গিয়ে আর্ক তৈরি হচ্ছে। আর এখানে করছি কি, আমরা দুটো ইলেকট্রোডকে একসঙ্গে কানেক্ট করে রাখছি অ্যান্ড তাদের মধ্যে দিয়ে খুব হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে। এই অবস্থায় ইলেকট্রোড দুটোকে যদি একে অপরের থেকে সামান্য দূরে সরিয়ে দিই, ইলেকট্রোড দুটোর মধ্যে আর্ক তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজের পরিমাণ আগের তুলনায় মানে আগের কম্প্যারিজনে যথেষ্টই কম থাকে। এটার কিন্তু অলরেডি এক্সাম্পল তোমরা সুইচ গিয়ার প্রোটেকশানে পড়ে এসেছো। জাস্ট আমি একটা মানে ওই জিনিসটাকে একটু সংক্ষেপে বলে দিই, তাহলে জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে। দেখবে পাওয়ার সিস্টেমে প্রোটেকশানের জন্য আমরা রিলে, সার্কিট ব্রেকার এই জিনিসগুলো ইউজ করে থাকি। এবার ধরো পাওয়ার সিস্টেমে কোথাও একটা শর্ট সার্কিট হলো, শর্ট সার্কিট হওয়া মানে কি, হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে। তো যখনই শর্ট সার্কিট হলো, একটা স্পেসিফাইড ভ্যালুর থেকে বেশি, অনেক বেশি কারেন্ট যখনই পাওয়ার সিস্টেমে সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো হবে, তখন কি হয়, রিলে সেটাকে সেন্স করে, মানে শর্ট সার্কিট কারেন্ট যেটা, সেটাকে রিলে সেন্স করছে। রিলে সেন্স করে সে কাকে সিগন্যাল পাঠাচ্ছে, সার্কিট ব্রেকারকে, বা ম্যানুয়ালিও হতে পারে জিনিসটা। তো যাই হোক, আমি এই সিস্টেমটাকে এখানটায় ধরে নিচ্ছি যে পাওয়ার সিস্টেমে সাপোজ শর্ট সার্কিট হলো, তার জন্য হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে, তো সেটাকে সেন্স করলো হচ্ছে রিলে। রিলে সেন্স করে সেই সিগন্যালটা পাঠাচ্ছে কাকে, সার্কিট ব্রেকারকে। এবার ভালো করে খেয়াল করে দেখো, সার্কিট ব্রেকারে দুটো কন্ট্যাক্ট থাকে, একটা হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট আর একটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। যখনই রিলে সার্কিট ব্রেকারকে সিগন্যালটা পাঠাবে, তখন কি হবে, সার্কিট ব্রেকারের মুভিং কন্ট্যাক্টটা ফিক্সড কন্ট্যাক্ট থেকে দূরে সরতে থাকবে। ইনিশিয়ালি কি ছিল, ফিক্সড কন্ট্যাক্ট আর মুভিং কন্ট্যাক্ট, এই দুটো কন্ট্যাক্ট একসঙ্গে অ্যাটাচড অবস্থায় ছিল, মানে এই রকম অবস্থায় ছিল। যখনই হাই কারেন্ট ফ্লো হতে শুরু করলো, মানে নির্দিষ্ট কারেন্টের থেকে, স্পেসিফাইড কারেন্টের থেকে যথেষ্ট বেশি পরিমাণ কারেন্ট ফ্লোতে শুরু হলো, তখন রিলে সার্কিট ব্রেকারকে সিগন্যাল পাঠানোর জন্য মুভিং কন্ট্যাক্টটা
ফিক্সড কন্ট্যাক্টের থেকে দূরে সরতে শুরু করলো। মানে এক্ষেত্রে বি ইলেকট্রোড থেকে সাপোজ এই ইলেকট্রোডটা দূরে আমি সরাচ্ছি। তো যখনই মুভিং কন্ট্যাক্টটা ফিক্সড কন্ট্যাক্ট থেকে দূরে সরতে শুরু হলো, তখনই কি হতো, দুটো কন্ট্যাক্টের মধ্যে একটা আর্ক তৈরি হতো। তাহলে ওখানে যেভাবে আর্ক তৈরি হয়েছিল এখানেও আমরা সেভাবেই আর্ক তৈরি করছি। ডিফারেন্সটা কোথায়? এটাই হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের কি বলবো, যে বিউটি অফ ইঞ্জিনিয়ারিং, যে সার্কিট ব্রেকারে যখন আর্ক তৈরি হচ্ছিল সেই আর্কটাকে আমরা এক্সটিংগুইশ করার চেষ্টা করছিলাম, কারণ ওই আর্ক যদি একবার থেকে যায় পাওয়ার সিস্টেমে যত ডিভাইস আছে সেগুলো কিন্তু সব ক্ষতিগ্রস্ত হবে। তো তার জন্য সেখানে আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম থাকতো। বাট এখানে আমরা ইলেকট্রিক হিটিং নিয়ে পড়ছি। হিটিং করার জন্য আমরা কি ইউজ করছি? ইলেকট্রিসিটি ইউজ করছি। তো কারেন্ট যত বেশি ফ্লো হবে হিটও তত বেশি তৈরি হবে। তো এখানে আর্ককে আমরা নেভানোর চেষ্টা করছি না, আর্ক তৈরি করে সেটাকে আমরা তার জন্য হিট এনার্জিটাকে আমরা কাজে লাগাচ্ছি। তো যাই হোক, মোট কথা আর্ক আমরা দুইভাবে তৈরি করতে পারি এখন অবধি যা দেখলাম। এক হচ্ছে ইলেকট্রোডকে সামান্য গ্যাপে রেখে তার অ্যাক্রসে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিতে হবে যাতে ব্রেকডাউন হয়ে যায় ইলেকট্রোড দুটোর মধ্যে, তবে গিয়ে আর্ক তৈরি হবে। আর দুই হচ্ছে দুটো ইলেকট্রোডকে একসঙ্গে টাচ করিয়ে রাখবো, তাদের মধ্যে হাই কারেন্ট ফ্লো করাবো, তারপরে একটা ইলেকট্রোডকে আর একটা ইলেকট্রোড থেকে সামান্য যদি দূরে সরিয়ে নিই তখনই ইলেকট্রোড দুটোর মধ্যে কি হবে, আর্ক তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এই জিনিসগুলোকে এবার আমরা কাজে লাগাবো। দেখো এখানে ওই জিনিসটাকেই দেখানো আছে, যে জিনিসটা বলছিলাম, যে এখানে দেখো ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইড এটা, হাই ভোল্টেজ সাইড এটা। দেখো এখানে ইলেকট্রোড দুটোকে সামান্য গ্যাপে রাখা আছে। হাই ভোল্টেজ সাইডকে আমি ওই জন্যই অ্যাপ্লাই করেছি এখানটায়, যাতে ইলেকট্রোড দুটোর মধ্যে সাফিসিয়েন্ট ভোল্টেজ তৈরি হয় যাতে গিয়ে ব্রেকডাউন হয়। তাহলে এটা হচ্ছে একটা প্রসিডিওর। আর একটা প্রসিডিওর দেখো, এখানে আমি লো ভোল্টেজ সাইড দিয়ে কিন্তু আর্কটাকে তৈরি করেছি। তার জন্য কি করতে হয়েছে, আগে দেখো এই দুটো ইলেকট্রোডকে একসঙ্গে টাচ করিয়ে রাখা ছিল, মানে এর মধ্যে দিয়ে হাই কারেন্ট ফ্লো হচ্ছিল। তুমি বলবে লো ভোল্টেজ সাইড হাই কারেন্ট কী করে ফ্লো হচ্ছিল? ভালো করে খেয়াল করে দেখো, ট্রান্সফরমারের ক্ষেত্রে V1/V2 ইকুয়ালস টু I2/I1 হয়। মানে ট্রান্সফরমারের যে ভোল্টেজ সেটা কারেন্টের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে লো ভোল্টেজ সাইডের কারেন্ট বেশি হয় হাই ভোল্টেজ সাইডের কারেন্টের থেকে। তো লো ভোল্টেজ সাইডের কথা যখন বলছি, এখানে হাই কারেন্ট ফ্লো হচ্ছে, মানে ইলেকট্রোড দুটোর মধ্যে দিয়ে হাই কারেন্ট ফ্লো হচ্ছে। এবার ইলেকট্রোড দুটোকে আমি সেপারেট করে দিলাম, দেখো আর্ক তৈরি হয়ে গেছে। তাহলে দুটো প্রসিডিওরই আমরা করতে পারলাম। একটা হচ্ছে গিয়ে হাই ভোল্টেজ সাইডটাকে আমাকে কানেক্ট করতে হচ্ছে ইলেকট্রোডের অ্যাক্রসে, তবে আর্ক হবে। কিংবা লো ভোল্টেজ সাইডকে তুমি কানেক্ট করে দাও ইলেকট্রোডের সাথে, তারপরে ইলেকট্রোড দুটোকে সামান্য সরিয়ে নাও, মানে একটা ইলেকট্রোডকে ফিক্সড রেখে আর একটা ইলেকট্রোডকে সামান্য দূরে সরিয়ে নাও, তাতেও আর্ক তৈরি হয়ে যাবে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে আর্ক তৈরি করার দুটো প্রসিডিওর। এবারে আমরা চলে আসছি ডিরেক্ট আর্ক ফার্নেসে। দেখো ডিরেক্ট আর্ক ফার্নেস যেটা আছে সেখানে এক মিনিট, দেখো দেখতেই পাচ্ছ দুটো ইলেকট্রোড এখানে দেখানো আছে। এটা হচ্ছে গিয়ে চার্জ। হিটিং পড়ানোর সময় বারবার আমি একটা কথাই বলেছি, চার্জ মানে এখানে কিন্তু যে ম্যাটেরিয়ালটাকে হিট করতে হবে, যে ম্যাটেরিয়ালটাকে আমাদেরকে হিট এনার্জি সাপ্লাই দিতে হবে, সেটাই হচ্ছে গিয়ে আমাদের এখানে চার্জ। তো এখানে করা হয়েছে কি, যে ইলেকট্রোড দুটো আছে সেটা দেখো চার্জের সঙ্গে, মানে চার্জটাও এখানে একটা বেসিক্যালি ইলেকট্রোড হিসেবে কাজ করছে। আর্ক হচ্ছে কি, ইলেকট্রোড যে দুটো আছে ইলেকট্রোড দুটোর আর যে চার্জ আছে তাদের মধ্যে আর্কটা তৈরি হচ্ছে। এটা গেল হচ্ছে গিয়ে ডিরেক্ট আর্ক ফার্নেস। এখানে ডিরেক্ট আর্ক ফার্নেস বলছি কেন, মানে সাপোজ আমি এখানে ছবিটা একটু ক্লিয়ার করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে কি আমার চার্জ, এটাকে আমাকে হিট করতে হবে। আমি করলাম কি, দুটো ইলেকট্রোডকে এরকম করে রাখলাম, এটা একটা ইলেকট্রোড, এটা আর একটা ইলেকট্রোড, এই দুটো ইলেকট্রোডকে রাখলাম। এই দুটো ইলেকট্রোডের অ্যাক্রসে আমি যদি সাপ্লাই দিই, সাপোজ এখানে আমি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট সাপ্লাই ভোল্টেজ দিলাম, তাহলে কি হবে, এখানে আর এখানে আর্ক তৈরি হবে। কারণ এটা হচ্ছে গিয়ে আমরা নিচ্ছি যেটা, সেটা হচ্ছে গিয়ে মেটালিক কোনো কন্টেন্ট ধরে নাও। তো সাথে সাথে কি হবে, এটা হচ্ছে কি ইলেকট্রোড,
এটা হচ্ছে কি একটা কন্ডাক্টিং মিডিয়াম। তুমি যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সাপ্লাই ভোল্টেজ দিচ্ছ, মাঝখানের যে এয়ারটা আছে এখানে ব্রেকডাউন হবে। ব্রেকডাউন যখনই হবে, ইলেকট্রোড আর চার্জের মধ্যে কী হবে, আর্ক তৈরি হবে। দুটো ইলেকট্রোডের ক্ষেত্রেই তাই হবে। তো এখানটায় দেখো যে আর্কটা তৈরি হয়েছে, আর্কটা তৈরি হচ্ছে কার মধ্যে, ইলেকট্রোড আর চার্জের মধ্যে। চার্জ মানে যেটাকে আমরা হিট আপ করব। তো এখানে আহ, যে চার্জ আছে, চার্জের সঙ্গে যেহেতু ডিরেক্টলি আর্ক তৈরি হচ্ছে, মানে এখানে চার্জের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কারেন্ট তৈরি হচ্ছে, মানে কারেন্ট ফ্লো হচ্ছে। এখান থেকে সাপোজ কারেন্টের মধ্যে দিয়ে এইভাবে ফ্লো হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, আর্কটা যেহেতু চার্জের সঙ্গেই তৈরি হচ্ছে, আর কারেন্ট তার মানে ইলেকট্রোড, আর্ক আর চার্জের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, তাহলে এখানে আহ, যে মোড অফ যে হিটের, মানে হিটের যে হিট ট্রান্সফারের যে মোড, সেটা কোন প্রসিডিওরে হচ্ছে এটা, সেটা কিন্তু এখানে হচ্ছে কন্ডাকশান মোডে। কন্ডাকশান মোডে তাহলে এখানে হিটটা ট্রান্সফার হচ্ছে কোথায়, চার্জে ট্রান্সফার হচ্ছে। তো যেহেতু এখানে আর্কটা ইলেকট্রোড আর চার্জের মধ্যে তৈরি হচ্ছে, তার জন্য আমরা একে বলছি কি ডিরেক্ট আর্ক হিটিং। আর যে ফার্নেসটা আমরা এখানটা ইউজ করছি সেটাকে আমরা বলছি কি ডিরেক্ট আর্ক ফার্নেস। ডিরেক্ট আর্ক ফার্নেসে হিট অনেক বেশি তৈরি হয়। কেন? কারণ এখানে চার্জের সঙ্গেই কিন্তু, মানে যে মেটালটাকে আমরা হিট করছি সেই মেটালটার সঙ্গেই আর্কটা তৈরি হচ্ছে। আর হিট যে ট্রান্সফার হচ্ছে টোটালটাই হচ্ছে আমার কন্ডাকশন মেথডে হচ্ছে, যার জন্য এখানে যে হিটটা প্রডিউস হয় সেটা কিন্তু অনেক বেশি। তো এই প্রসিডিওরে আমরা স্টিল, যেখানে যে চার্জের কথা বলা হচ্ছে, এই প্রসিডিওরে আমরা স্টিলকে মেল্ট করতে পারি। তো এটাই হচ্ছে গিয়ে ডিরেক্ট আর্ক হিটিংয়ের একটা ইউজ বলতে পারো। এখানে যে পাওয়ার ফ্যাক্টর সেটা 0.8 ল্যাগিং মতো হয়। আর্ক ফার্নেসের যে ওয়েট সেটা 5 থেকে 10 টন অবধি হতে পারে। ইভেন 50 থেকে 100 টনেরও ফার্নেস তৈরি করা হয়ে থাকে। তো টোটালটাকে যদি আমি সাম আপ করে বলি, কি দেখছি এখানটায়, যে ডিরেক্ট আর্ক হিটিংয়ের ক্ষেত্রে ইলেকট্রোড আর চার্জের মধ্যে কি তৈরি হয়, আর্কটা তৈরি হয়। আর এই প্রসিডিওরে যে হিট ট্রান্সফারের যে মোড সেটা হচ্ছে গিয়ে কন্ডাকশান। কন্ডাকশান মোডে যেহেতু হিট ট্রান্সফার হচ্ছে, এখানকার যে টেম্পারেচার সেটা কিন্তু অনেক বেশি হয়। এই প্রসিডিওরে আমরা স্টিলকে মেল্ট করতে পারি। এই ফার্নেসের পাওয়ার ফ্যাক্টর জেনারেলি 0.8 ল্যাগিং হয়। আর এই ফার্নেসের ওয়েট জেনারেলি 5 থেকে 10 টন অবধি হয়ে থাকে, বাট 50 থেকে 100 টনেরও এরকম ফার্নেস তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, যদি সিঙ্গেল ফেজ আমরা ফার্নেস ইউজ করি তাহলে দুটো ইলেকট্রোড থাকবে। যদি 3 ফেজ ফার্নেস ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে 3টে ইলেকট্রোড আমাদেরকে এখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে 3টে ভার্টেক্স যেরকম থাকে সেই হিসাবে আমরা 3টে ইলেকট্রোড ইউজ করব। তাহলে এটা হচ্ছে আমাদের ডিরেক্ট আর্ক ফার্নেস, যার সাহায্যে আমরা ডিরেক্ট আর্ক হিটিং করে থাকি। এরপরে আসছি আমরা ইনডিরেক্ট আর্ক ফার্নেস। এখানে দেখতেই পাচ্ছ যে, 1 মিনিট, এটা হচ্ছে একটা ইলেকট্রোড, এটা হচ্ছে একটা ইলেকট্রোড। ইলেকট্রোডের এই যে টার্মিনাল দুটো আছে এদের অ্যাক্রসে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভোল্টেজ সাপ্লাই দাও, তাহলে কি হবে, ইলেকট্রোড দুটোর মধ্যে কি হচ্ছে দেখো, আর্ক তৈরি হচ্ছে। তো আর্ক যখনই তৈরি হবে প্রচুর পরিমাণ হিট তৈরি হবে। হিট যখন তৈরি হবে তখন এই চার্জটাও কি হবে, হিট আপ হবে। তাহলে এখানে দেখো যে আর্কটা তৈরি হয়েছে সেটা দুটো ইলেকট্রোডের মধ্যে তৈরি হয়েছে। আর্ক কিন্তু ইলেকট্রোড আর চার্জের মধ্যে তৈরি হয়নি। তার মানে কারেন্ট কিন্তু চার্জের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে না এখানটায়, মানে যে ম্যাটেরিয়ালটাকে আমরা হিট করছি তার মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে এখানে আর্ক থেকে চার্জে হিটটা আসছে কিভাবে? এখানে তাহলে হিট ট্রান্সফারের যে মোড সেটা হচ্ছে রেডিয়েশানে। তো রেডিয়েশান প্রসিডিওরে যেহেতু আর্ক থেকে হিটটা চার্জে আসছে, তো তার জন্য এখানকার হিটের পরিমাণও কিন্তু তুলনামূলক কম। এই পদ্ধতিতে আমরা নন ফেরাস যে বিভিন্ন মেটালগুলো আছে, যেমন কপার, ব্রোঞ্জ, ব্রাস, সেগুলোকে হিট আপ করার জন্য আমরা ইউজ করে থাকি এই ধরনের ফার্নেস। তাহলে আমরা
দুই ধরনের আর্ক হিটিং দেখলাম, একটা ছিল ডিরেক্ট আর্ক ফার্নেস আর একটা হচ্ছে ইনডিরেক্ট আর্ক ফার্নেস। ডিরেক্ট আর্ক ফার্নেসে কি হচ্ছিল, ইলেকট্রোড আর চার্জের মধ্যে আর্কটা তৈরি হচ্ছিল, যার জন্য চার্জের মধ্য দিয়ে হাই কারেন্ট ফ্লো হচ্ছিল, যার জন্য হিটটা কন্ডাকশান মেথডে চার্জে যাচ্ছিল, যার জন্য যে হিটটা প্রডিউস হচ্ছিল তুলনামূলক অনেক বেশি। ওই প্রসিডিওরে আমরা স্টিলকে মেল্ট করতে ইউজ করে থাকি। ইনডিরেক্ট আর্ক ফার্নেসের ক্ষেত্রে আর্ক কিন্তু তৈরি হচ্ছে দুটো ইলেকট্রোডের মধ্যে, আর্ক কিন্তু চার্জের সঙ্গে আর্কের কোনো রকম লিঙ্ক নেই। তো তার জন্য এখানে আর্ক থেকে চার্জে যে হিট ট্রান্সফার সেটা রেডিয়েশন মেথডে হচ্ছে, রেডিয়েশন প্রসিডিওরে হচ্ছে। তো সেজন্য এখানে যে প্রডিউসড হিট বা বলতে পারো চার্জ, মানে যে মেটালটাকে যে ম্যাটেরিয়ালটাকে আমরা হিট আপ করছি সে তুলনামূলক কম হিট পাচ্ছে। এই প্রসিডিওরে আমরা নন ফেরাস যে মেটালগুলো থাকে যেমন কপার, ব্রোঞ্জ, তারপর ব্রাশ, সেগুলোকে আমরা হিট আপ করে থাকি। তাহলে এই গেল হচ্ছে আমাদের দুই ধরনের আর্ক ফার্নেস। তো এবারে আমরা দেখব যে যে সাপ্লাইটা আমরা দিচ্ছি সেই সাপ্লাইয়ের রিকোয়ারমেন্ট কি। একটা জিনিস তো আমরা দেখলাম যে যদি আমরা আর্ক তৈরি করতে চাই দুইভাবে করতে পারি। এক হচ্ছে গিয়ে যদি হাই ভোল্টেজ সাপ্লাই দিই যেখানে অলরেডি ইলেকট্রোড দুটোর মধ্যে কিছুটা গ্যাপ রাখা ছিল, সেরকম ক্ষেত্রে হাই ভোল্টেজ দিয়ে কাজ করতে পারি। কিংবা দুটো ইলেকট্রোডকে কানেক্ট করে রেখে সেখানে তার ভেতর দিয়ে যদি হাই কারেন্ট ফ্লো করাই, দেন ইলেকট্রোড দুটোকে সামান্য আমি একটা থেকে আরেকটাকে যদি সরিয়ে দিই তবে গিয়েও আর্ক তৈরি হতে পারে। তো দেখো এই হাই ভোল্টেজ সাপ্লাই দিয়ে আর্ক তৈরি করার একটা বড় অসুবিধে হচ্ছে, যে কাজ করবে মানে ইলেকট্রিক হিটিংটা তো একটা হিউম্যান বিইংই করবে, একটা মানুষই করবে। তো তার সেফটি এখানে কিন্তু একটা প্রবলেম, যে ওই হাই ভোল্টেজ নিয়ে যে কাজ করতে যাবে তার সেফটির কিন্তু একটা প্রবলেম হবে। ইভেন ইনসুলেশনের ব্রেকডাউন থেকে আরম্ভ করে সমস্ত কিছু হতে পারে। তো সেজন্য আমরা হাই ভোল্টেজের পরিবর্তে লো ভোল্টেজ হাই কারেন্টকে প্রেফার করি। তুমি বলবে লো ভোল্টেজে হাই কারেন্ট কি করে পসিবল? ওই একই ফান্ডা ট্রান্সফরমারের। আমরা যদি ট্রান্সফরমার ইউজ করি V1/V2 ইকুয়ালস টু কি I2/I1, তার মানে লো ভোল্টেজ সাইডের কারেন্ট কি হবে? হ্যাঁ, লো ভোল্টেজ সাইডের কারেন্ট কি হবে? বেশি কারেন্ট হবে, আর সেটাই আমাদের দরকার, হাই কারেন্ট হবে। তো বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাকে হিট প্রডিউস করতে হবে। হিট প্রডিউস করার মানে কি, যত বেশি I² আর লস তত বেশি হিট প্রডিউস হবে। তো যত বেশি কারেন্ট প্রডিউস করতে পারবো আমি তত বেশি হিট প্রডিউস হবে। তো তার জন্য আমি হাই কারেন্টকে প্রেফার করব। হাই কারেন্টের জন্য ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইডটাকে আমি আর্ক প্রডিউস করার কাজে ইউজ করব। লো ভোল্টেজ সাইডকে যদি আমি ইউজ করি তো তাহলে যে কাজ করবে তারও এক্সট্রা প্রোটেকশানের দরকার নেই, যেটা হাই ভোল্টেজ সাইডে দিয়ে কাজ করালে এক্সট্রা প্রোটেকশানের দরকার ছিল। তো তাহলে আমি কি ইউজ করব? লো ভোল্টেজ সাইড মানে এলভি সাইড ইউজ করব, লো ভোল্টেজ সাইড ইউজ করব, যেখান থেকে আমি পাবো হচ্ছে গিয়ে হাই কারেন্ট পাবো। এটা হচ্ছে গিয়ে আমার রিকোয়ারমেন্ট। তো এই জিনিসটাকে আমরা এবার ইউজ করব এখানটায়। তো ফার্স্টে এখানে একটা জিনিস আমি একটু আগে করিয়ে নিই, যে যেরকম ট্রান্সফরমার যখন পড়িয়েছিলাম ম্যাক্সিমাম এফিসিয়েন্সি নিয়ে ডিসকাশন হয়েছিল, বা তোমরা যখন সার্কিট থিওরি পড়েছিলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম নিয়ে পড়েছিলে। তো এখানেও আমি তো হিটটাকে ট্রান্সফার করছি। দেখো এখানে ইলেকট্রিক্যাল হিটিং করছি মানে কি, আমাকে হিট এনার্জি সাপ্লাই দিতে হচ্ছে। হিট এনার্জিটা সাপ্লাই হচ্ছে কোত্থেকে? ইলেকট্রিক্যাল এনার্জিটা কনভার্ট হচ্ছে হিট এনার্জিতে। তো আমরা এখানটায় একটা কন্ডিশন ডিরাইভ করব, যে কন্ডিশনের জন্য যে হিট এনার্জিটা আমরা ডেলিভার করছি বা যে হিট এনার্জিটা তৈরি হচ্ছে সেটা কখন ম্যাক্সিমাম হবে সেটা আমরা ডিরাইভ করব। এবার কোনো কিছুর
ভ্যালু কখন মানে কোনো এক্সপ্রেশনের ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে সেটাকে বার করার একটা প্রসিডিওর আছে, যেটা অঙ্কেতে অলরেডি শিখে এসেছো। তো সেই জিনিসটাকেই আমরা এখানে অ্যাপ্লাই করব, যেটা ম্যাক্সিমাম মিনিমার কনসেপ্ট অ্যাকচুয়ালি। তো তার আমি একটা সহজ এক্সাম্পল এখানে নিয়ে নেব, যাতে যখন আমরা নর্মাল এই সাবজেক্টের ডেরিভেশন করব যাতে বুঝতে অসুবিধে না হয়। ধরো একটা এক্সপ্রেশন আছে y ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 45x প্লাস 10, এই একটা এক্সপ্রেশন তোমাকে দিয়ে দিয়েছে। মানে y এর একটা এক্সপ্রেশন দিয়েছে, x এর ফাংশন, y হচ্ছে x এর ফাংশন, দেখেই বুঝতে পারছো। দিয়ে এবার তোমাকে বলল যে y এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু আছে কি না সেটা চেক করো, বা y এর ভ্যালু ম্যাক্সিমাম বা মিনিমাম হওয়ার কন্ডিশন ডিরাইভ করো। তো সেটা কি করে করতে হয় সেটা আমি এখানটা একটু সংক্ষেপে বলে দিই, যেটা আমরা অ্যাকচুয়ালি এই হিট ট্রান্সফারের যে মানে ম্যাক্সিমাম কন্ডিশন যেটা আমরা ডিরাইভ করব সেখানটায় আমাদের কাজে লাগবে। তো এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আছে কিনা সেটা করার জন্য আমরা যেটা করি, ওয়াইকে আমরা দুবার ডেরিভেটিভ করব। ফার্স্টে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বার করব। দেখো এক্স কিউবের ডেরিভেটিভ হবে 3x স্কোয়ার, 3x স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 6x, 45xের ডেরিভেটিভ হচ্ছে 45, আর প্লাস 10-এর তো 10-এর ডেরিভেটিভ কত হবে, 0 হবে। এটাকে আমরা আবার ডেরিভেটিভ করব। 3x স্কোয়ারের ডেরিভেটিভ 6x, 6xের ডেরিভেটিভ হচ্ছে গিয়ে 6, 45-এর ডেরিভেটিভ হচ্ছে 0। এগুলো তো নর্মাল ডিফারেন্সিয়েশনের নিয়ম। এবার y এর যদি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকে তাহলে dy বাই ডিএক্স ইকুয়ালস টু হয় 0। কি বলছি, y এর যদি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকে তাহলে dy বাই ডিএক্স হয় 0। তো আমাকে তো y এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আছে কি না সেটাই চেক করতে দিয়েছে। তো তাহলে চলো dy বাই ডিএক্স ইকুয়ালস টু 0 করে নেওয়া যাক। আচ্ছা, এখানেই করে নেওয়া যাবে, সাইডে জায়গা আছে। তাহলে y এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য dy বাই ডিএক্স হবে 0। dy বাই ডিএক্স মানে কি, 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 45 ইকুয়ালস টু 0। দুই দিকে 3 দিয়ে ভাগ করে দাও, 3x স্কোয়ারকে 3 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার, মাইনাস 6xকে 3 দিয়ে ভাগ করলে 2, মাইনাস 45কে 3 দিয়ে ভাগ করলে 15। এবার এটাকে ফ্যাক্টর করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করলে কত পাবো, এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। তার মানে এক্সের আমরা দুটো ভ্যালু পাচ্ছি। কি কি ভ্যালু, আইদার এক্স ইকুয়ালস টু 5 অর এক্স ইকুয়ালস টু মাইনাস 3। তো তাহলে আমরা যেটা বললাম এখানটায় যে ওয়াই এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 0 হবে। ডিওয়াই বাই ডিএক্স 0 করে আমরা এক্সের দুটো ভ্যালু পেলাম, এক্স ইকুয়ালস টু 5, এক্স ইকুয়ালস টু মাইনাস 3। বাট এক্স ইকুয়ালস টু 5-এ ম্যাক্সিমাম ভ্যালু পাবো না মিনিমাম ভ্যালু পাবো, বা এক্স ইকুয়ালস টু মাইনাস 3-তে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আছে, সেটা আমরা কি করে চেক করব? তার জন্য এক্স ইকুয়ালস টু 5 একবার এখানে বসাবো, এক্স ইকুয়ালস টু মাইনাস 3 এখানে একবার বসাবো। চলো ডি টু ওয়াই বাই ডিএক্স টু বা ডি স্কোয়ার ওয়াই ডিএক্স বাই ডিএক্স স্কোয়ার যে যা বলো, একবার 5 বসাবো, 5 বসিয়ে দেখব কি আছে। 6x মাইনাস 6 ছিল, এক্সের জায়গায় 5 বসাবো, 6 মাইনাস 5 মাইনাস 6 কত হচ্ছে 24, গ্রেটার দেন 0। 24 মানে কি 0 থেকে বড়। তাহলে এক্স ইকুয়ালস টু 5-এ ডি টু ওয়াই বাই ডিএক্স টু হচ্ছে গ্রেটার দেন 0। তার মানে এক্স ইকুয়ালস টু 5-এ, এক্স ইকুয়ালস টু 5-এ ওয়াই হ্যাজ এ মিনিমাম ভ্যালু। এগুলো কেন হয় আমি এক্সপ্লেন করছি না, কারণ সে তো অঙ্কেই করে এসছো, আমি জাস্ট প্রসিডিওরটা মনে করানোর জন্য এটা করাচ্ছি। ওয়াই হ্যাজ এ মিনিমাম ভ্যালু। আর একবার এটা তো একবার এক্স ইকুয়ালস টু 5 বসালাম, আর একবার এক্স ইকুয়ালস টু মাইনাস 3 বসাবো। ডি টু ওয়াই বাই ডিএক্স টু এক্স ইকুয়ালস টু মাইনাস 3 বসাতে চাই।
d2y/dx2 ছিল কত? 6x - 5, এক্সের জায়গায় -3 বসাতে হবে, তাহলে 6 ইন্টু -3 -6, 3 6 18 -18 -24 লেস দ্যান 0। তাহলে x ইকুয়ালস টু -3তে d2y/dx2 লেস দ্যান 0, তাহলে অ্যাট x ইকুয়ালস টু -3 y হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু। এই কনসেপ্টটাকেই আমরা এখানে কাজে লাগাবো। তো আমরা তো ইলেকট্রোড যেটা ইউজ করছিলাম, এই যে ইলেকট্রোড আছে এখানটায়, ইলেকট্রোডে যে সাপ্লাইটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে ট্রান্সফরমারের থ্রুতে। তো এক মিনিট, কালিটা চেঞ্জ করে নিই। এটা হচ্ছে ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইড, এটা হচ্ছে ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইড। ট্রান্সফরমারের প্রাইমারি সমস্ত রেজিস্ট্যান্সকে সেকেন্ডারিতে রেফার করা হয়েছে, রিয়াক্টেন্সকেও সেকেন্ডারিতে রেফার করা হয়েছে। ইলেকট্রোড দুটোকে যে তার দুটোর সাহায্যে জয়েন করা হবে ট্রান্সফরমারের সঙ্গে, সেই তারের রেজিস্ট্যান্স আরএল, রিয়াক্টেন্স হচ্ছে গিয়ে বলতে পারো হচ্ছে এক্সেল। এই দুটো হয়ে গেল। আর আর ই বলে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রোডের যে রেজিস্ট্যান্স, মানে এই যে আর ইটা বলছি সেটা হচ্ছে ইলেকট্রোডের রেজিস্ট্যান্স। কী কী গেল আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ট্রান্সফরমারের প্রাইমারিকে সেকেন্ডারিতে রেফার করা শিখেছিলে ট্রান্সফরমার পড়ানোর সময়। তো ট্রান্সফরমারের প্রাইমারির সমস্ত রেজিস্ট্যান্সকে সেকেন্ডারিতে রেফার করে সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আরটি, সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট রিয়াক্ট্যান্স হচ্ছে এক্সটি। ইলেকট্রোড দুটোকে যে তারের সাহায্যে ট্রান্সফরমারের সাথে কানেক্ট করা হয়েছে, সেই তারের রেজিস্ট্যান্স হচ্ছে আরএল, রিয়াক্ট্যান্স হচ্ছে এক্সএল। আর ইলেকট্রোড দুটোর রেজিস্ট্যান্সকে একসঙ্গে এখানে আর ই দিয়ে দেখানো হয়েছে। বেসিক্যালি আর ইর ভ্যালু খুব কম, আমরা ক্যালকুলেশনের সময় ওটাকে নেগলেক্টই করে দেবো, ঠিক আছে। আচ্ছা, জিনিসটাকে একটু মুছে নিই। দেখো এটা হচ্ছে গিয়ে আর্ক। আচ্ছা, আর্কের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাকে এখানে দেখানো হয়েছে, মানে এখান দিয়ে ধরো আই কারেন্ট ফ্লো হচ্ছে, আর আর্কের যে রেজিস্ট্যান্স সেটা যদি আর এ হয়, ভোল্টেজ সমান কি হয়? কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। মানে অ্যাকচুয়ালি এসির ক্ষেত্রে ভিআই কস ফাই হয়, আর্কের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে গিয়ে 1। তো তাহলে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স হবে, কারেন্ট কত? আই। আর্কের যদি রেজিস্ট্যান্স আর এ হয়, তাহলে আর এ রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয়, তাহলে কত ভোল্টেজ পাবো আমরা? কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স আই আর এ, সেটা এখানটায় দেখানো হয়েছে। এবারে আমরা ডিরাইভ করব যে কখন ম্যাক্সিমাম আউটপুট পাবো, সেটাকে ডিরাইভ করব। ম্যাক্সিমাম আউটপুট পাবো মানে কি? ম্যাক্সিমাম হিট এনার্জি কখন পাবো? হিট এনার্জি ম্যাক্সিমাম পাওয়া মানে কি? কখন আই স্কোয়ার আর ম্যাক্সিমাম হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো আই স্কোয়ার আর কখন ম্যাক্সিমাম হবে সেটা বার করার জন্য আই স্কোয়ার আর এক্সপ্রেশন আমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো কারেন্ট সমান কি হয়? এক মিনিট, কারেন্ট সমান আমরা জানি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ডিসির ক্ষেত্রে, বাট আমরা এখানে এসি সার্কিট নিয়ে ডিসকাস করছি, তাহলে অবশ্যই কারেন্ট ইকুয়ালস টু কী করতে হবে? ভি বাই জেড। জেড মানে কি হয়? জেড মানে রুট ওভার রেজিস্ট্যান্স স্কোয়ার প্লাস রিয়াক্টেন্স স্কোয়ার। রেজিস্ট্যান্স এখানে কি আছে? আর টি, আর এল আর আর ই, তাহলে রুট ওভার বেসিক্যালি আর টি প্লাস আর এল প্লাস আর ইর হোল স্কোয়ার, রেজিস্ট্যান্স স্কোয়ার হয়ে গেল, প্লাস রিয়াক্টেন্স স্কোয়ার নিতে হবে। দেখো এক্সটি আর এক্সএল আছে সিরিজে কানেক্টেড, তাহলে এক্সটি প্লাস এক্সএলের হোল স্কোয়ার। এবার কি বলছি? আর ইটার ভ্যালু খুব কম হয় বলে এটাকে নেগলেক্ট করে দেবো, মানে জেডের ভ্যালু কি বেরালো? রুট ওভার আর টি প্লাস আর এল এর হোল স্কোয়ার প্লাস এক্সটি প্লাস এক্সএল এর হোল স্কোয়ার। এটাকেই আমরা কাজে লাগাবো। এক মিনিট একটু পরিষ্কার করে নিই জায়গাটা। চলো দেখো কারেন্ট ইকুয়ালস টু কি? ভি বাই জেড, ভি বাই জেড, আর টি প্লাস আর এল প্লাস আর এ হোল স্কোয়ার প্লাস এক্সটি প্লাস এক্সএল এর হোল স্কোয়ার। এক মিনিট, সরি, এখানে আমি একটা জিনিস মিস করে গেছিলাম, একটু বলে নিই। রুট ওভার রেজিস্ট্যান্স স্কোয়ার প্লাস রিয়াক্টেন্স স্কোয়ার। তো রেজিস্ট্যান্স এখানে কি কি আছে? আর টি আছে, আর এল আছে, আর ই আছে, আর আর্কের রেজিস্ট্যান্স আর এ আছে। তাহলে রুট ওভার রেজিস্ট্যান্স স্কোয়ার মানে আর টি প্লাস আর এল প্লাস আর ই প্লাস আর এর হোল স্কোয়ার প্লাস রিয়াক্টেন্স স্কোয়ার মানে এক্স টি প্লাস এক্সএল এর হোল স্কোয়ার। বাট আর ইটাকে আমরা নেগলেক্ট করে নেব, কারণ আর ই অ্যাকচুয়ালি খুবই কম, আর ই মানে ইলেকট্রোডের রেজিস্ট্যান্স, সেটা খুবই কম। তো সেটাই দেখো এখানে করা আছে, হলো।
কারেন্ট পেয়ে গেলাম, আমরা বার করতে চাইছি পাওয়ার লস। পাওয়ার কত হয়? পি ইকোয়ালস টু আই স্কোয়ার আর। আর্কের রেজিস্ট্যান্স আর এ, তার জন্য পি ইকোয়ালস টু আই স্কোয়ার আর। আই আই সমান আমরা কি পেয়েছি? এই এক্সপ্রেশনটা পেয়েছি। তাহলে এখানে আই এর জায়গায় এই ভ্যালুটাকে পুট করে দেব, তার হোল স্কোয়ার করতে হবে। দেখো সেটা এখানটায় করা আছে, সেটা ইন্টু আর এ। এবার এই যে আর টি প্লাস আর এল প্লাস আর এর হোল স্কোয়ার করা আছে, সেটাকে এইভাবে ভাঙা হয়েছে। প্লাস এক্স টি প্লাস এক্সএল এর হোল স্কোয়ার ছিল, সেটা এখানটায় লেখা আছে। এই আর টি প্লাস আর এল প্লাস আর এর হোল স্কোয়ার থেকে এটা কিভাবে এলো, যদি যারা বুঝতে পারছো না তারা এই জিনিসটা একটু দেখে নাও। ধরো তোমাকে এরকম বলা আছে, এক মিনিট, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার তোমাকে বের করতে বলা হলো। জিনিসটাকে নিশ্চয়ই তুমি এভাবে লিখতে পারবে, এ প্লাস ব্র্যাকেটে বি প্লাস সি লিখলে এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু নিশ্চয়ই লিখতে পারো। দেখো এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু এটা এ ইন্টু বি প্লাস সি প্লাস এটার হোল স্কোয়ার বি প্লাস সি এর হোল স্কোয়ার। এই জিনিসটাকে এখানটায় অ্যাপ্লাই করা আছে, একটু দেখে নেবে, এটা একটু দেখে নেবে। আচ্ছা, তো যাই হোক, এবারে দেখো এখানটায় এক মিনিট, ওপরে ভি স্কোয়ার ইন্টু আর এ আছে, তো ওপরটাকে আমি আর এ দিয়ে ভাগ করছি। ওপরকে যদি আর এ দিয়ে ভাগ করি, নিচকেও আর এ দিয়ে ভাগ করতে হবে, তো সেটাকেই করা হয়েছে। দেখবে ওপর নিচে আর এ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে উপরে যেটা পড়ে থাকবে ভি স্কোয়ার, আর নিচেরটাকেও আমি আর এ দিয়ে ভাগ করে দিয়েছি, চলে এলো। নিচে যে পোর্শনটা আছে সেটাকে আমি ডিনোমিনেটরটাকে ডি ইকুয়ালস টু ধরে নিলাম সেটা। এবার একটা জিনিস দেখো, আমি এখানে বার করতে চলেছি হচ্ছে গিয়ে কন্ডিশান। কোন কন্ডিশান? কখন ডেলিভার্ড পাওয়ার ম্যাক্সিমাম হবে, মানে পি এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে। দেখে বলো তো, পি এর ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে তখন এই যে নিচের যে পোর্শনটা আছে, মানে যেটাকে আমরা ডি ধরে নিয়েছিলাম, তার ভ্যালু মিনিমাম হবে। মানে ডি এর ভ্যালু যখন মিনিমাম হবে তখনই পি এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। তো এবার পি এর ম্যাক্সিমাম ভ্যালুর কন্ডিশন বার করতে দিয়েছে, তার মানে কি আমরা ডি এর মিনিমাম ভ্যালু হওয়ার কন্ডিশন বার করে নেব, তাহলেই পি এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। তো ডি এর এক্সপ্রেশন হচ্ছে গিয়ে এটা। আমাকে বের করতে হবে কোন কন্ডিশনের জন্য ডি এর ভ্যালু মিনিমাম হচ্ছে, তবে গিয়ে পি ম্যাক্সিমাম হবে। তো ডি এর ভ্যালু যখন মিনিমাম হবে সেটা আমরা কি করে বার করব? ডি এর একবার ডেরিভেটিভ করব, তারপরে আর একবার ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ যখন করছি কোনো কিছুর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, যেরকম ওখানে ওয়াইকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করেছিলাম, এখানে কার রেসপেক্টে ডেরিভেটিভ করব? এখানে আমরা আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, কারণ আর এ হচ্ছে কি এখানে একমাত্র ভেরিয়েবল। আর টি হচ্ছে কি ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু সেকেন্ডারি, সেটা ট্রান্সফরমারের নিজস্ব ওয়াইন্ডিংয়ে, যেটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। আর এল যেটা আছে, আর এল মানে কি ট্রান্সফরমারের সঙ্গে যে তারটা দিয়ে ইলেকট্রোডকে কানেক্ট করছি সেটার রেজিস্ট্যান্সও কনস্ট্যান্ট। যেটা কনস্ট্যান্ট নয় এখানে, সেটা হচ্ছে গিয়ে আর্কের যে রেজিস্ট্যান্স সেটা কনস্ট্যান্ট নয়। তো আর এর রেসপেক্টে আমরা ডিকে ডেরিভেটিভ করব একবার। তো দেখো ডিকে ডেরিভেটিভ করছি আর এর রেসপেক্টে, তাতে পেলাম ডিডি বাই ডিআরএ। আর এর ডেরিভেটিভ এক, এটা তো টোটালটাই কনস্ট্যান্ট জিরো। এটার ডেরিভেটিভ দেখো মাইনাস আর টি প্লাস আর এল এর হোল স্কোয়ার বাই আর স্কোয়ার। এটার ডেরিভেটিভ করলে মাইনাস এক্স টি প্লাস এক্স এর হোল স্কোয়ার বাই আর স্কোয়ার। তো জিরোটা লেখাও যা না লেখাও তাই, জিরোটাকে অমিট করে এরকম করে লিখলাম। এই জিনিসটার আবার ফার্দার ডেরিভেটিভ করতে হবে, যেরকম ওখানটায় ডিওয়াই বাই ডিএক্স আর ডি টু ওয়াই বাই ডিএক্স টু বার করেছিলাম। তাহলে এই জিনিসটাকে আর একবার ডেরিভেটিভ করা হয়েছে। এটার ডেরিভেটিভ করলে এটা এলো, একের ডেরিভেটিভ করলে জিরো, এটার ফার্দার ডেরিভেটিভ করলে আসছে এটা, আর এই জিনিসটার ফার্দার ডেরিভেটিভ করলে আসছে এটা। তো সেটাকেই ভালোভাবে এখানে লেখা আছে, কারণ এখানে জিরোটাকে লেখাও যা না লেখাও তাই। এবার ডি এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য, এই ডি এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য ডিডি বাই ডিআর এটা ইকুয়ালস টু কত হবে? জিরো হবে। তার মানে এই যে জিনিসটা আছে এটাকে জিরোর সঙ্গে ইকুয়াল করে দেব। দেখো সেই জিনিসটা এখানটায় করা আছে, সেটাই আমরা করেছি। এই জিনিসটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এই মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে আর একটা সাইডে এক পড়ে থাকবে। এটাকে লসাগু দেখো, এখানেও আর স্কোয়ার আছে এখানেও আর স্কোয়ার আছে, লসাগু করে নিলাম আর স্কোয়ার। এটা আর স্কোয়ারটাতে এখানে ভাগ আছে, এদিকে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে আর এক মিনিট,
তাহলে আর এ স্কোয়ার ইকুয়ালস টু পেয়ে গেলাম এটা, আর এ স্কোয়ার সমান ছিল এটা, আর এ সমান তাহলে কী হবে, দুদিকে রুট হয়ে গেল, রুট আর এ স্কোয়ারের রুট করলে আর এ পেলাম, আর এই সাইডটা রুট হয়ে গেল। তাহলে আর এর ভ্যালু পেলাম এটা। এবার এটা দিয়ে আমাকে চেক করতে হবে ম্যাক্সিমাম ভ্যালু আছে না মিনিমাম ভ্যালু আছে। তাহলে এটা দিয়ে আমরা কি করে চেক করব, ডি ডি টু ডি বাই ডি আর এ টু। এখানে আমরা আর এর এই যে ভ্যালুটা সেটাকে পুট করব। যদি গ্রেটার দ্যান জিরো আসে তাহলে জানবো ডি এর মিনিমাম ভ্যালু আছে, যদি লেস দ্যান জিরো আসে তাহলে জানবো ডি এর ম্যাক্সিমাম ভ্যালু আছে। চলো চেক করে নেওয়া যাক। তাহলে বসিয়ে দিলাম আমি আর এর ভ্যালু, সেটাকে বসিয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছি দেখো ওপরটা তো সবই স্কোয়ার আছে, নিচেরটাও রুটের মধ্যে আছে। রুটের মধ্যে থেকে যখন আমরা এটা কি রেজিস্ট্যান্স স্কোয়ার প্লাস রিয়াক্টেন্স স্কোয়ার, মানে রুট থেকে বেরালে সেটা ইম্পিডেন্স হবে, ইম্পিডেন্সের ভ্যালু পজিটিভই হবে সবসময়। তাহলে ওপরও হচ্ছে পজিটিভ, নিচেও হচ্ছে পজিটিভ, তাহলে অবশ্যই গ্রেটার দ্যান জিরো। তাহলে ডি টু ডি বাই ডি আর এ টু হবে এটা, গ্রেটার দ্যান হচ্ছে গিয়ে জিরো। তার মানে কি ডি এর মিনিমাম ভ্যালু আছে। ডি এর মিনিমাম ভ্যালু কখন আছে, যখন এটা আর এ ইকুয়ালস টু এটা হচ্ছে। তাহলে ডি এর ভ্যালু যদি মিনিমাম হয়, পি এর ভ্যালু কী হবে, ম্যাক্সিমাম ভ্যালু হবে, পি এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আর এ ইকুয়ালস টু এটার জন্য ডি এর ভ্যালু মিনিমাম, তাহলে আর এ ইকুয়ালস টু এটার জন্য পি এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে তখন হচ্ছে পি এর ভ্যালু হবে ম্যাক্সিমাম। তো সেটাকেই লেখা আছে যে পাওয়ার লস ফার্নেসে ম্যাক্সিমাম তখনই হবে যখন আর এ মানে আর্কের রেজিস্ট্যান্স যখন ট্রান্সফরমারের সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর যে লিডের রেজিস্ট্যান্স সেটার হোল মানে রুট ওভার সেটার হোল স্কোয়ার, আর ট্রান্সফরমারের সেকেন্ডারির যে লিকেজ রিয়াক্টেন্স মানে রেফার টু সেকেন্ডারির যে ইকুইভ্যালেন্ট রিয়াক্টেন্স আর লিডের রিয়াক্টেন্সের হোল স্কোয়ার টোটালটা রুটের সঙ্গে যখন ইকুয়াল হবে। আর রুট ওভার রেজিস্ট্যান্সের স্কোয়ার আর প্লাস রিয়াক্টেন্সের স্কোয়ার মানে কি ইম্পিডেন্স। তার মানে বেসিক্যালি পাওয়ার তখনই ম্যাক্সিমাম ডেলিভার্ড হবে যখন ট্রান্সফরমারের আর্কের যে রেজিস্ট্যান্স সেটা যখন ট্রান্সফরমারের সেকেন্ডারির ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের সঙ্গে ইকুয়াল হবে এক্সক্লুডিং দ্য আর্ক রেজিস্ট্যান্স। এটাই এখানটায় লেখা আছে। তো পাওয়ার কখন ম্যাক্সিমাম ডেলিভার হবে সেটা আমরা পেয়ে গেলাম। এবার পাওয়ার ফ্যাক্টর কখন ডেলিভার হবে সেটা দেখতে হবে। পাওয়ার ফ্যাক্টর সমান আমরা কি জানি, কস ফাই ইকুয়ালস টু আমরা সার্কিট থিওরিতেই পড়েছিলাম আর বাই জেড, রেজিস্ট্যান্স বাই ইম্পিডেন্স। তো এখানে যে ট্রান্সফরমারটা আছে সেই ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত একবার দেখো তো, আর বাই জেড আমাকে বের করতে হবে, তাই না? তাহলে এখানে এক মিনিট একটু মুছে নিই। আর বাই জেড বের করতে হবে। তাহলে এখানে আর কত বেসিক্যালি দেখো আর টি আছে, তার সঙ্গে সিরিজে আর এল আছে, তাহলে প্লাস আর এল। আর এটাকে আমি ধরছি না, নেগলিজেবল, প্লাস আর কি আছে আর এ, তাহলে এটা গেল হচ্ছে আর এ। আর কি থাকলো জেড, জেড ইকোয়ালস টু কী হয়, রুট ওভার রেজিস্ট্যান্স স্কোয়ার প্লাস রিয়াক্টেন্স স্কোয়ার। রেজিস্ট্যান্স কত কত আর টি প্লাস আর এল প্লাস আর এ এটার হোল স্কোয়ার প্লাস রিয়াক্টেন্স স্কোয়ার মানে এক্স টি প্লাস এক্স এলের হোল স্কোয়ার। তাহলে আর পেয়ে গেলাম, জেড পেয়ে গেলাম, আর বাই জেড করলেই হয়ে যাবে আমার কস ফাই। দেখো এখানে সেটাই করা আছে, দেখে নাও। একই রকমভাবে এটার হোল স্কোয়ার করলাম, প্রসিডিওর তো এর আগেরটাতেই দেখিয়েছি, এখানে যেটা ছিল এখানে সেটাকেই রাখা আছে। এবার একটা জিনিস দেখো, একটু আগে আমরা একটা কন্ডিশন ডিরাইভ করেছি, সেখানে আর এর একটা ভ্যালু পাওয়া গেছে। চলো যেখানে পেয়েছিলাম এই এই জায়গাটায় চলো দেখো, আর এ স্কোয়ার সমান কত পেয়েছো, আর টি প্লাস আর এল এর হোল স্কোয়ার প্লাস এক্স টি প্লাস এক্স এল এর হোল স্কোয়ার, সেটাকে ওখানে বসিয়ে দাও। দেখো এখানে আর টি প্লাস আর এল এর হোল স্কোয়ার প্লাস এক্স টি প্লাস এক্স এল এর হোল স্কোয়ার আছে,
তো এটা সমান তো একটু আগেই আমরা আর স্কোয়ার ডিরাইভ করেছি, তাহলে এটার জায়গায় সেই জন্য আর স্কোয়ার লিখে দেওয়া আছে। এবার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কত হয়, 2r², আর বাকি যা ছিল তাই থাকলো। এই 2r² আর 2r ইন্টু এটার থেকে 2r কমন যায়, 2rকে কমন নিলাম, বাকিটাকে এখানে রাখলাম। এবার দেখো জিনিসটা দাঁড়িয়ে গেছে এরকম, এই টোটালটাকে তুমি সাপোজ যদি ধরো, ধরলাম, নিচে একটা রুট আছে, রুট দিলাম, তার রুটের মধ্যে 2 আছে, 2 লিখলাম, তারপরে আছে, লিখলাম, তারপরে দেখো আবার এখানটায় আছে, তাহলে আবার হলো, তাহলে ওপরে হচ্ছে আছে, নিচে রুটে আছে, তাহলে ওপরে কি দাঁড়াবে, √a ডিভাইডেড বাই √2r। সেটা এখানে করা আছে দেখো, ওপরে নিচে তো রুটের মধ্যে আছে আর বাইরেরটা নর্মাল আছে, কাটাকুটি হয়ে ওপরে একটা রুট চলে এলো, আর নিচে 2r পড়ে থাকলো, দুইটাকে বাইরে বার করে দিচ্ছি, তাহলে 1/√2 হয়ে গেল। আর বাকি জিনিসটাকে একটু সাজিয়ে লেখা আছে, ভেতরে যে জিনিসটা আছে সেটা দেখো, RA প্লাস RT প্লাস RL বাই RA, টুটাকে তো 1/√2 করে বের করে দিয়েছি। এটাকে RA/RA লিখতে পারি, RA/RA মানে কত, 1, বাকি কে পড়ে থাকলো এটা, সেটাকে কি লিখতে পারি, RT প্লাস RL/RA। তাহলে এটা হচ্ছে গিয়ে যখন ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার হচ্ছে তখন পাওয়ার ফ্যাক্টর কি হবে সেটার এক্সপ্রেশন। তাহলে আজকের ক্লাস এই অবধিই থাকলো।